This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। অনির্বাণের চক্রবুহের আজকের বিতর্কের কথায় আসবো, কিন্তু সবার আগে দিনের সেরা বাছাই করা খবর, মুহূর্ত আর ছবি নিয়ে আপনাদের জন্য সাজিয়ে রাখা সাতের সেরা। বাংলাদেশি বলে দাগিয়ে দেশের লোককেই পুশব্যাক। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনায় একাধিক অভিযোগ। ইতিমধ্যেই দেশে ফেরানো হয়েছে 7 জনকে। বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। বিধানসভায় বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী। দেশের রাজধানীতে গ্রেফতার 36 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। পশ্চিম দিল্লির ওয়াজিপুর থেকে পাকড়াও করল দিল্লি পুলিশ। 7টি মোবাইল ফোন বাজেয়াপ্ত। মোবাইল ফোনে নিষিদ্ধ অ্যাপ মিলেছে বলে দাবি দিল্লি পুলিশের। উদ্ধার 13টি বাংলাদেশি পরিচয়পত্র। কিভাবে, কোন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এই বাংলাদেশিদের, খোঁজ নিচ্ছে দিল্লি পুলিশ। দ্রুত পুশব্যাকের সিদ্ধান্ত। কোথাও নিয়োগ বা ভর্তি বন্ধ রাখার কথা বলেনি আদালত, কিন্তু সরকার যদি মর্জি মাফিক কাজ করে তবে আদালত প্রশ্ন তুলতে বাধ্য। ওবিসি মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে। কাল ফের ওবিসি মামলার শুনানি। আজই ওবিসি ইস্যুতে মন্ত্রীদের সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর। ভুল বার্তা যাচ্ছে মুসলিমদের মধ্যে, প্রয়োজনীয় পদক্ষেপ করুন। মন্ত্রিসভায় সদস্যদের বললেন মুখ্যমন্ত্রী। খবর সূত্রে শিলিগুড়িতে আধার অপরাধের পর্দা ফাঁস। ক্রেতা সেজে গোপন ডেরায় পৌঁছে বমাল 7 জনকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশের বিশেষ টিম। উদ্ধার জাল নথি তৈরির রেড চার্ট। 35,000-এ আধার কার্ড করি ফেললেই ভোটার কিংবা জাতিগত শংসাপত্র। সুবিধাভোগী মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই, অনুমান তদন্তকারীদের। কারখানা শ্রমিক, বেতন মাত্র মাসে 9,500 টাকা। এমনিতেই নুন আনতে পান্তা ফুরোয়, অথচ তারই বাড়িতে কিনা 7 কোটি টাকা বকেয়া জিএসটির জন্য হানা। হাওড়া ডোমজুড়ে শ্রমিকের বাড়িতে জিএসটি আধিকারিকদের হানায় রীতিমতো বিতর্ক। হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ শ্রমিক কার্তিক রুইদাসের। তার নথি ব্যবহার করে বেআইনি লেনদেন, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। এবার আসবো আজকের অনির্বাণের চক্রবুহের বিতর্কের কথায়। আপনারা জানেন ইতিমধ্যেই, এই সাতের সেরাতেও বললাম যে ইতিমধ্যে আমাদের রাজ্যের অন্তত 3টি জেলার বাসিন্দাদের, যারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করতে গিয়েছিলেন, মূলত বিজেপি শাসিত রাজ্যে, তাদের বাংলাদেশি বলে শুধু সেখান থেকে তাড়ানো হয়নি, তাদের দেশ থেকেই তাড়ানো হয়েছিল। হ্যাঁ, ঠিক শুনছেন, দেশ থেকে, মানে ভারত থেকেই তাদেরকে তাড়িয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যাকে বলে গোদা বাংলায় খেদানো, মানে পুশব্যাক। তো এহেন পুশব্যাকের পর জানা গেল পুশব্যাক করা হয়েছে এমন অনেকের মধ্যে বেশ কয়েকজন, অন্তত 7 জন ভারতীয় রয়েছে। তাদের একে একে ফেরানো হয়েছে, আর ফেরাতেই শুরু হয়েছে বিতর্ক। রাজ্যের বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রশ্ন তুলেছেন যে বাংলা ভাষা বলেই কি বাংলাদেশি, আর তাতেই অপরাধ, তাতেই নিজের দেশের নাগরিককে পুশব্যাক করা হচ্ছে। আর এদিকে আপনারা শুনলেন সাতের সেরাতে আপনাদেরকে এটাও বললাম যে কিভাবে পুলিশ ক্রেতা সেজে, মানে খদ্দের সেজে আধার কার্ড জাল চক্র ধরছে। নগদ 35, 37, 17, 20, 25 নানা রেটে নানা জায়গায় বিলোচ্ছে। কোথাও তো 10,000 টাকা দিলে ভোটার কার্ডও হয়ে যাচ্ছে। তাহলে আসল কথাটা কি হলো? আসল কথা হলো, যারা আদতে বাংলাদেশি, আসলে বাংলাদেশি, তারা জাঁকিয়ে বসে আছে কাকদ্বীপের নিউটন দাসের মতো, বা হ্যালো করি মাখো তেলে 10,000 টাকা দিয়ে 6,000 লোকের নাম উঠে যাচ্ছে ভোটার কার্ডে বা ভোটার লিস্টে। আর ওদিকে যারা নিজের দেশের নাগরিক, আদতে ভারতীয় নাগরিক, অন্য রাজ্যে কাজ করতে গিয়ে কি এক ভাষা বিভ্রাটে নাকি রাজনৈতিক বিভ্রাটে অথবা রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরকে বাংলাদেশি বলে নিজের দেশ থেকেই বের করে দেওয়া হচ্ছে। ঘটনা পরম্পরা যেভাবে এগিয়েছে, কি ঘটেছে আগে সেদিকে নজর রাখবো, তারপরে রাজনৈতিক বিতর্ক, আর তারপরে আজকের বিতর্কের কথায় আসবো। আজকের প্রতিবেদন। মুম্বাই মহারাষ্ট্রে পুলিশ কি বলছে, বাঙালি মানেই বাংলাদেশি। মেরে ধরে চুরি করে রাত্রে অন্ধকারে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
জোর করে আমার ভেস ফ্যাক্টরি মেরি মেরি ধেরি বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে না, এদিকে লিচ্ছে না ওদিকে লিচ্ছে। আচ্ছা বাংলাদেশ বলে তো আমাদের নিয়ে গেছে, বাংলা ভাষা বলে বলে এইটা হলো মেন জিনিস। বেঙ্গল বলতে পারে যে বিজেপিকে যেটা বলে, তো এখানেই তো প্রমাণ হয়ে যাচ্ছে কি হ্যাঁ এরা বাংলা বিরোধী। মহারাষ্ট্রের পুলিশ বিজেপি সরকারের তাবেদারি করে না, তাদের সিদ্ধারাটা সোজা আছে। সত্যি কেউ অনুপ্রবেশকারী হয় তো তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। বিএসএফ কেন আটকাতে পারেনি, অমিত শাহ জবাব দেবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন ফর্ম ফিল আপ করতে হবে না। আজকে যদি সিএ তে ফর্ম ফিল আপ করার অ্যাকনলেজমেন্টটা এই বাঙালির হাতে থাকতো তাহলে পরে তো তাকে বের করা হতো না। বেশ কয়েকজন এমন পুশব্যাক হয়েছিলেন, মানে ভারতীয় নাগরিক হয়ে বাংলাদেশে পুশব্যাক হয়ে গিয়েছিলেন বাংলাদেশি নাগরিক বলে, যাদের সিএএ ফর্ম হাতে থাকার কথা নয়। মানে তারা কোনোভাবেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ এই সমস্ত কমিউনিটির মধ্যে বা সম্প্রদায়ের মধ্যে পড়েন না। তাহলে শুধু যে সিএএ বিভ্রাট তা নয়, আবার সিএএ বিভ্রাট যে নয় এমনটাও পুরোটা নয়। তাহলে দুটো মিলিয়ে আসলে কি হচ্ছে? এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আজকে তোপ দেখেছেন। প্রধানমন্ত্রী এসে পঞ্চবান বলেছিলেন, পঞ্চবানের তোপ দেখেছিলেন। অভিষেকেরও পঞ্চবান, তবে সবটাই একেবারে ভারত, পাকিস্তান, দেশপ্রেম, সন্ত্রাসবাদ মোকাবিলা ইত্যাদি কেন্দ্রিক। সেই 5 বানের পাঞ্চে সংসদে এবার তৃণমূল যে বিশেষ করে দেশপ্রেমের আরও কড়া দাওয়াই নিয়ে নিশানা করবে বিজেপিকে বলাই বাহুল্য। সেটা সংসদের অধিবেশন বিশেষ হোক, বাদল হোক, আর জবেই শুরু হোক। অতএব তৃণমূলের হাতিয়ার এখন আরও কড়া দেশপ্রেম, আর তৃণমূলের হাতিয়ার অবশ্যই বাংলা আবেগ, বাঙালির আবেগ। তাই দিয়ে কি বিজেপির হিন্দুত্বের মোকাবিলা করতে চাইছে তৃণমূল? আমার আজকের প্রশ্ন। বিজেপির হিন্দুত্বের রথ রুখবে তৃণমূলের বাঙালি আবেগ ও দেশপ্রেম? আজকের এই বিতর্কে আমার সঙ্গে উপস্থিত যারা, তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন সরাসরি তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দীপ্তাস্য যশ, রয়েছেন সিপিআই নেতা অনির্বাণ চৌধুরী এবং বিজেপি পন্থী অধ্যাপক সৌগত সিনহা। প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু শুরুতে যেভাবে প্রত্যেক রাজনৈতিক দলকে 1 মিনিট করে সময় দিই আমি, আজকে সময় শুরু করব আমি দীপ্তাস্যবাবু আপনার কাছ থেকে। তার কারণ চ্যালেঞ্জটা আমার মনে হচ্ছে আজকে আপনাদের জন্য। আপনাদের শাসিত রাজ্যগুলো থেকে এমন অন্তত 7 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, ভারতের একেবারে স্বীকৃত নাগরিক, আইনি নাগরিক, বৈধ নাগরিক। আর অভিযোগটাও আপনাদের দিকেই হেনেছেন মুখ্যমন্ত্রী। সরাসরি বাংলার আবেগ, বাঙালির আবেগকে সামনে রেখে বাংলা ভাষা বলা কি অপরাধ? তাই আপনাদের এই হিন্দুত্বের রথ কি আটকে যাবে মনে হচ্ছে তৃণমূলের এই আরও বেশি দেশপ্রেম আর চড়া বাঙালি আবেগের কাছে? আপনার 1 মিনিট। প্রথম কথা, আপনি যে প্রশ্নটা করলেন যে বৈধ নাগরিকের এই ঘটনার ক্ষেত্রে 2টো ডকুমেন্ট তারা জমা করেছেন, ভোটার কার্ড এবং আধার কার্ড। এটা আমরা সবাই জানি, ভোটার কার্ড এবং আধার কার্ড কোনোটাই নাগরিকত্বের পরিচয় নয়। যদি তাই হতো তাহলে আমাদের নিউটন দাসকেও ভারতের নাগরিক বলে মেনে নিতে হয়। এবার আরেকটি ডকুমেন্ট তার সাথে তারা দিয়েছেন, পঞ্চায়েতের প্রধানের সই করা বংশ তালিকা তাদের 3 পুরুষের। এবার পঞ্চায়েত প্রধান তো এ রাজ্যে লাভলি খাতুনরাও হয়, যারা কিনা বাংলাদেশ থেকে এসে এখানে ওবিসি সার্টিফিকেট নিয়ে তারপরে তারা পঞ্চায়েতের সভাপতি হয়ে বসে যান। আমরা এর আগে দেখেছি যে এর আগে একজন ক্যানিংয়ের দিকের এক ভদ্রলোক তিনি অভিযোগ করেছেন, তিনি আজকে 35 বছর বাংলাদেশ থেকে এসে এখানে আছেন। তিনি তার স্ত্রীর গয়না বিক্রি করে তৃণমূল নেতা কাশীনাথ বিশ্বাসকে টাকা দিয়েছেন ভোটার কার্ড করার জন্য, এবং অভিযোগ করছেন যে সেই ভোটার কার্ড হয়নি। আমরা এও দেখেছি যে কালনায় তৃণমূল পার্টি অফিসে 500 টাকা করে নিয়ে ঢালাও দলের আধার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। আমরা এও দেখেছি রত্না বিশ্বাস তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারপারসন, তিনি বলেছেন যারা বাংলাদেশ থেকে এসছেন তারা জাকিরদার সঙ্গে যোগাযোগ করবেন, আধার কার্ড ভোটার কার্ড করে নেবেন। আধার কার্ড ভোটার কার্ড, 1 মিনিট একটু শেষ করুন। ভোটার কার্ড কখনোই নাগরিকত্বের পরিচয় নয়। নাগরিকত্বের পরিচয় হতে পারত এনপিআর, যেটা কিনা এর আগে যখন সিএ পাস হয়েছিল তখন এই তৃণমূল, এই সিপিএম এরা কিন্তু চিৎকার করে করে ক্যাকা ছিচি করে বলেছিল নো এনপিআর, নো এনআরসি, নো সিএ। কাজেই নাগরিকত্বের যদি পরিচয়পত্রের পথ কেউ বন্ধ করে থাকেন, এরাই বন্ধ করেছেন। আজকে এই যে 7 জন তাদেরকে যে বলা হচ্ছে, তাদের পরিবার দাবি করেছে এবং বিএসএফ কিন্তু রাজ্য পুলিশকে বলেছে ঠিক আছে তোমরা বলছো আমরা ফিরিয়ে এনেছি, কিন্তু এটা তদন্ত সাপেক্ষ, এবং পুলিশকে বলেছে যে তদন্ত করে বিষয়টা জানাতে যে এরা আদৌ ভারতীয় নাগরিক। পরবর্তী কালে নিশ্চয়ই আরো সময় পাবেন।
এবার সরাসরি চলে যাবো বৈশ্বনাথ বাবু আপনার কাছে, আপনার 1 মিনিট বৈশ্বনাথ বাবু। আসলে বিজেপি পার্টি এরা বাঙালি এবং বাংলা বিদ্বেষী, নারী বিদ্বেষী তো বটেই, বাঙালি বিদ্বেষী। আপনি বলুন ওদের শাসিত রাজ্যেতে বাংলা ভাষায় কথা বলেছে বলে তাকে বাংলাদেশি বলে দেশের বাইরে পাঠিয়ে দিতে চাইছি। বাগদার দম্পতি যারা বাংলার মানুষ, ভারতবর্ষের নাগরিক, তাদেরকে এই ধরনের অত্যাচার করছে। আসলে বিজেপি নিজেদের ব্যর্থতাকে ঢাকতে ওরা রাজ্যকে, বাংলাকে বদনাম করতে মরিয়া প্রয়াস চেষ্টা করছে। সত্যটা হলো প্রকৃত ব্যর্থতা হলো বিজেপি গভর্নমেন্টের। এরা সবসময় পশ্চিমবাংলা বা বাংলার মানুষকে ছোট করছে এবং আপনারা দেখবেন যে ওনাদের যে শাসিত রাজ্যগুলো আছে, উড়িষ্যা, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, এমন অনেক ঘটনা হয়েছে যেখানে বাংলাভাষীদের ওপর আক্রমণ চালানো হয়েছে। আমাদের দলের সাংসদরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন, কিন্তু পদক্ষেপ তো দূরের কথা, কোনো চিঠির প্রাপ্তি পর্যন্ত আসেনি। ওরা সারা জীবন ওরা সব সময় চেষ্টা করছে কি করে বাংলাকে হেয় প্রতিপন্ন করা যায় এবং বাংলাকে এবং বাঙালিদেরকে জনমানুষে সারা দেশের মানুষের সামনে ছোট করা যায়। কারণ বাংলা তো দেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। বাংলা ভাষায় কথা বলেন তিনি রবীন্দ্র আর জাতীয় সঙ্গীত রচনা করেছেন। সময় তো বিজেপি পার্টি 1 মিনিটের জায়গায় অনেকটা টেনে দিল। সুতরাং আমরা এটা বলবো যে বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে সম্মান দেওয়াটা, এটা যদি বিজেপি মনে করে দরকার নেই, তাহলে আগামী দিন মানুষ তার জবাব দেবে, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ তার জবাব দেবে, এই বিশ্বাস আমাদের আছে। আপনিও একটু টেনে নিয়েছেন বৈশ্বনাথ বাবু, ঠিক আছে, পরবর্তী সময় আবার সময় দেবো, সঙ্গে থাকুন। অনির্বাণ চৌধুরী আমার সঙ্গে রয়েছেন, সিপিআই নেতা। অনির্বাণ, আপনার 1 মিনিট। দেখুন, দীপ্তাংশ বাবু মানে বিএসএফ এর পক্ষে বললেন না বিএসএফ এর বিপক্ষে বললেন না ত্রিশঙ্কুর মতো ঝুলে থাকলেন, এটা বোঝা গেল না। গতকালকে যে ঘটনাটা ঘটেছে 4 জন মুর্শিদাবাদের এবং 1 জন পূর্ব বর্ধমানের যে পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে, আমার কথা হচ্ছে বিএসএফ কিসের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করলো, পুশব্যাক করলো এবং কিসের ভিত্তিতে আবার ফিরিয়ে আনলো? বিএসএফ এর যে বিবৃতি, প্রেস বিবৃতি, সেটা তো ভীষণ রকম অদ্ভুত। তারা বলছে যে এই ব্যক্তিরা ভারতের নাগরিক, সীমানা পেরিয়ে অসাবধানবশত বাংলাদেশে ঢুকেছে। এখন আমার প্রশ্ন এই যে মুম্বাই থেকে এই 5 জনের কি এমন শখ হলো যে যারা কোচবিহার সীমান্তে এসে শখ করে তারা বাংলাদেশে ঢুকে গেল? তাহলে কোনটা ঠিক? বিএসএফ তার নিজের অবস্থানটাই পরিষ্কার করতে পারছে না। সেই জন্য বাংলা ভাষা বলাটা যদি অপরাধ হয় এবং যখন তখন যাকে ইচ্ছে হলো সাসপেক্ট করে তাকে তুলে নিয়ে এসে পুশব্যাক করব, অথচ কোনো ইন্টেলিজেন্সের খবর থাকবে না, ইন্টেলিজেন্স ফেলিওর হবে এবং তারপরে যে কোনো প্রকারে দীপ্তাংশ বাবুর মতো ঘরেও না হয় পারেও না হয় যে জন আছে মাঝখানে এই ধরনের যুক্তি তুলে দেব, এটা হতে পারে না। এটা 1 নম্বর কথা। 2 নম্বর, ওয়ান লাইনারে যদি শেষ করতে দেন, সেটা হচ্ছে এই রাজ্য সরকারও তার দায় এড়াতে পারে না। দিল্লি পুলিশ যেভাবে অভিযান চালিয়ে সম্প্রতি 92 জনকে গ্রেপ্তার করেছে, সততার সাথে পশ্চিমবঙ্গে প্রকৃত যারা অনুপ্রবেশকারী তাদেরকে ধরার জন্য এই রাজ্যে কি এরকম অভিযান হয়েছে এখনো অবধি? হয়নি। বেশ, সময় শেষ হয়েছে, 1 মিনিট করে 3 জনকেই সময় দিয়েছি। এবার আমি আজকের বিতর্কের কথায় আসি। যা ঘটেছে তা নিয়ে কোনো সংশয় নেই, অর্থাৎ এগুলো যে ঘটানো হয়েছে, এগুলো যে ঘটে গিয়েছে এবং বিএসএফ যে ফিরিয়ে এনেছে, এ নিয়ে কোনো সংশয় নেই। বিএসএফ এর যে বিবৃতির কথা অনির্বাণ বলছিলেন, সেই বিবৃতির দিকে নিশ্চিতভাবে আমাদের লক্ষ্য থাকবে। কিন্তু মুখ্যমন্ত্রী আজ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় আজকে এ নিয়ে সরাসরি বক্তব্য পেশ করেছে। সে বক্তব্য কি? মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেই বোঝা যাবে নিশ্চিতভাবে রাজ্যের প্রশাসনিক প্রধান যখন কথা বলেন তখন নিজের রাজ্যের নাগরিকদের জন্য বলছেন, কিন্তু সেই বক্তব্যের মধ্যে কোথাও একটা ভবিষ্যতের, খুব সুদূর নয় অদূর ভবিষ্যৎ 26শে বিধানসভা নির্বাচন, তার বীজ বোনা থাকছে। কিরকম দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ডাবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানে বাংলায় কথা বললেও, পরিচয়পত্র থাকা সত্ত্বেও কি হচ্ছে, অনুপ্রবেশকারী বলে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। বাংলায় কথা বলা কি অপরাধ? 1 লাইনার, আমরা বলি একটা বাক্যে প্রশ্ন, একটা সেন্টেন্সে প্রশ্ন। ওই একটা সেন্টেন্সের প্রশ্নটাই যদি বারবার এ রাজ্যের নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের প্রচারে উল্লেখিত হয়, তার আগে মুখ্যমন্ত্রী উল্লেখ করে দিয়েছেন ডাবল ইঞ্জিন সরকার যেখানে আছে, মানে যেখানে বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আছে আর কেন্দ্রে তো বিজেপি আছেই, ফলে তার সুযোগ নেওয়া হচ্ছে। এটাও
নিহিতার্থ, মানে ভিতরে বলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আমি এখান থেকে দীপ্তাশবাবু জিজ্ঞাসা করবো, আপনাদের এই যে হিন্দুত্বের রথ আপনারা বোঝানোর চেষ্টা করছেন, আপনারা অনুপ্রবেশের বিরুদ্ধে, আপনারা ডেমোগ্রাফি জনবিন্যাস চেঞ্জ করে দেওয়ার বিরুদ্ধে, আপনারা সেই কারণে লড়ছেন এবং সার্বিকভাবে হিন্দুত্বের পক্ষে লড়ছেন, হিন্দুদের জন্য লড়ছেন। সেটা কি কোথাও ধাক্কা খেয়ে যাবে যখনই যেই মুহূর্তে মুখ্যমন্ত্রী এই সংশয়টা বুনে দিতে পারবেন মনের মধ্যে যে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? না, বৈষ্ণববাবু যে কথাগুলো বলেছেন আমি তার উত্তরটা দিই, তাহলেই বুঝে যাবেন যে এটা ধাক্কা বরং কে খাচ্ছে এবং বৈষ্ণববাবুরাই ধাক্কা খাচ্ছে। একটা তার আগে অনির্বাণবাবুকে বলি, সিপিএমের যে কোনো স্বাভাবিক কথা বুঝতে একটু সময় লাগে এবং এটা স্বাভাবিক, সেটা তাদের সংখ্যা দেখেই বোঝা যায়, তো ওটা নিয়ে ভাবার বিষয় না। আমি একটা ঘটনা তুলে ধরি, 11ই নভেম্বর 2021 কুচবিহারে বিএসএফ এর গুলিতে 2 গরু পাচারকারী। কিছু রেসপন্স করতে চাইছেন অনির্বাণ? একটু দাঁড়িয়ে যান, আপনি রেসপন্স করবেন, একটু দাঁড়িয়ে যান। আপনি অনলাইনে আছেন তো, আপনি যদি আমার কথার মাঝে কথা বলেন, আমি কথা বললে আর আপনার কথা কেউ শুনতে পাবে না। 11ই নভেম্বর 2021 কুচবিহারে বিএসএফ এর গুলিতে 2 গরু পাচারকারী মারা যান। এখানকার নেতা নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তারা তুমুল শোরগোল তোলেন যে ভারতীয়দের বিএসএফ অন্যায়ভাবে গুলি করে মারা হচ্ছে। কিন্তু পরবর্তীকালে তদন্তে জানা যায় সেই 2 ব্যক্তি যাদেরকে তৃণমূল কংগ্রেস ভারতীয় নাগরিক বলে দাবি করছিলেন, তারা আসলে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ ভাসানী এবং মোহাম্মদ ইদ্রিস আলী। এই হচ্ছে তৃণমূলের অবস্থা। আজকে বৈষ্ণববাবু বলছেন বাঙালির অপমান। বাঙালির অপমান যখন মুর্শিদাবাদ, মোথাবাড়ি, মহেশতলা হয় তখন হয় না। বাঙালির অপমান যখন বোলপুরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা ভেঙে ফেলা হয় তখন হয় না। বাঙালির অপমান, উনি বলছেন বাঙালি স্বাধীনতা সংগ্রাম করেছিল, সেই বাংলাতেই তো স্কুলের পাঠ্য বইতে ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলেছে, তখন বাঙালির অপমান হয় না। বিজেপি বলছে না, প্রথম তো মমতা ব্যানার্জি গিয়ে পার্লামেন্টে কাগজ ছুঁড়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, সেই অনুপ্রবেশকারীরা গেল কোথায়? এটার উত্তর নেই বৈষ্ণববাবু, এগুলো এটার উত্তর যা বলছেন। আসলে বিজেপি না সবসময় একটা চেষ্টা করে যে বাংলাকে কি করে ছোট দেখানো যায়। আচ্ছা, উনি বলতে পারেন যে ধ্রুপদী ভাষা তালিকা থেকে আমাদের যে মাতৃভাষা বাংলা ভাষাকে জাতীয় শিক্ষানীতির যে প্রস্তাবিত তালিকা থেকে কেন বাদ দেওয়া হয়েছিল? তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে তো এই সরকারই ঢোকালো। এর আগে যখন ধ্রুপদী ভাষা তালিকা তৈরি হয়েছিল, মমতা ব্যানার্জি কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, তিনি কেন তখন উদ্যোগ নেননি? আমাদের বাংলা ভাষাকে বাদ দেবেন, তখন তো কংগ্রেসের সরকার ছিল, তখন তো বিজেপির সরকার ছিল না, তখন তো মমতা ব্যানার্জি সেই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। 2008 সালের কথা বলছি, তখন মমতা ব্যানার্জি কি ছিলেন? অপমান করেন, তখন মমতা ব্যানার্জি কাকে অপমান করছিলেন? আপনারা আমাদের বাংলাকে ছোট করেন, অপমান করেন, অসম্মান করেন। 2008 সালে কি মমতা ব্যানার্জি বাংলা ভাষার কথা বলেছিল না? আমার একটা প্রশ্ন, বৈষ্ণববাবু আমার একটা প্রশ্ন আপনার কাছে, এই যে বৈধ কার্ড, সত্যি ভোটার কার্ড দেখাচ্ছেন, আধার কার্ড দেখাচ্ছেন, একটু ভেবে উত্তর দেবেন, কোথাও কি বাংলার বৈধ ভোটার এবং আধার কার্ডেরও এত অবৈধের মাঝখানে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গেছে? মানে অন্য রাজ্যের ক্ষেত্রে বলছি, আপনারা ডাবল ইঞ্জিন বলছেন, হতে পারে বিজেপি শাসিত সরকার যেখানে আছে সেখানে হয়তো বেশি করে উঠছে, সেটা রাজনৈতিক ব্যবধানের জন্য কিনা সেটা আপনি বলবেন বা দীপ্তাশবাবু আপনারা ঠিক করবেন। কিন্তু আমার প্রশ্ন, দেখুন এইখানে আজকেও আমরা খবর করলাম পুলিশ ক্রেতা সেজে, আপনি যখন ছিলেন, আমি হেডলাইন্সে পড়ছিলাম, পুলিশ ক্রেতা সেজে গিয়ে একটা চক্র ধরেছে, 17,000, 20,000, 25,000, 35,000 নানা রকম কিসিমের কার্ড পাওয়া যাচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড। মানে এগুলো যখন সত্যি অন্য কোনো রাজ্যে গিয়ে দেখাচ্ছে কেউ, বিশেষ করে বাংলা থেকে ইস্যু হওয়া কার্ড দেখাচ্ছে, তখন তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। এই নিউটন দাসের ভোটার তালিকা থেকে নাম বাদ গেল, যে এখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, এও তো আছে আমাদের রাজ্যে, সত্যি সত্যিই তো আছে বৈষ্ণববাবু। না, আপনি কি মনে করেন আধার কার্ড কি কারা তৈরি করে? কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি যে মন্ত্রক আছে তৈরি করে। ভোটার কার্ডের দায়িত্বে কে আছে? ভোটার কার্ডের দায়িত্বে আছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা ভোটার কার্ড যদি জালিয়াতি হয়, আধার কার্ডের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সরকারের যে দপ্তর, সেই দপ্তর সেই জালিয়াতি সঙ্গে যদি যুক্ত থাকে বা তারা দায়িত্বে থাকে, তাহলে আপনারা রাজ্যের সরকারকে বা রাজ্যের তৃণমূল কংগ্রেসকে দায়ী করলে কি করে হবে? আপনারা খবর নিন
যে ভারতবর্ষের সমস্ত জায়গায় এই আধার কার্ড জালিয়াতির সঙ্গে বিজেপি পার্টি যুক্ত আছে। ভারতবর্ষের অন্য রাজ্যে ভোটার কার্ড এবং আধার কার্ড, সেখানে তো তৃণমূল কংগ্রেস কোথায়, সেখানে কারা জালিয়াতি করছে, খবরটা রাখতে হবে। দোষারোপ করার জন্য চেষ্টা হচ্ছে যে এবারে যে ভোটার কার্ড নাকি এখানে ভোটার লিস্ট না, কিন্তু বৈষ্ণববাবু এরকম রাজ্য কোথায় কোথায় আছে ভারতের? বিএসএফ কে বৈষ্ণববাবু এরকম রাজ্য কোথায়, বৈষ্ণববাবু এরকম রাজ্য কোথায় কোথায় আছে ভারতের যেখানে এরকম রেগুলার ইন্টারভেলে ধরা পড়ছে যে আধার কার্ড জালিয়াতির চক্র, ভোটার কার্ড জালিয়াতির চক্র, সরকারি আধিকারিকরা ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে, এরকম আর কোথায় কোথায় আপনি দেখতে পাচ্ছেন ভারতের কোন কোন? এক মিনিট বলতে দিন আমাকে, আর কোন কোন রাজ্যে আপনি পেয়েছেন? আপনি তো বর্ডার সীমান্ত রক্ষী বাহিনী যে বর্ডারকে পাহারা দেয়, তার জন্য যে কোটি কোটি টাকা স্বরাষ্ট্র দপ্তরের অধীনে যারা তাদের মাইনে দেয়া হয়, তাহলে তারা কি করছে? যে বিএসএফ এর ওখান থেকে বলছেন এটা তো অন্য প্রশ্ন, এটা তো বিএসএফ সংক্রান্ত, বিএসএফ এর পাহারা সংক্রান্ত। বিএসএফ তো আধার কার্ড ইস্যু করছে না, আমি বলছি আধার কার্ডটা জাল, ভোটার তালিকায় নাম উঠছে জাল, আমি আপনাকে বাংলাদেশী নাগরিকের, এটা আর কোন কোন রাজ্যে হচ্ছে আপনি আমাকে বলুন, আমি জিজ্ঞাসা করবো ওনাকে। না, আমি আপনাকে খবরটা দেখাবো, সংবাদপত্রে বেরিয়েছে যে বাংলাদেশে ভারতবর্ষের আধার কার্ড তৈরি হচ্ছে। হ্যাঁ আছে তো, আপনাকে আমি সেই খবরটাও দেখাতে পারি। আছে তো, আপনি দেখান না, কোনো অসুবিধা নেই। আমি জানি কোন কাগজের খবর, এই সময় কাগজের খবর, আমি ডেটও জানি, কিন্তু আমার প্রশ্ন সেই আধার কার্ডটাও তো পশ্চিমবঙ্গের অ্যাড্রেসে তৈরি হচ্ছে, ভারতের অন্য কোনো রাজ্যে নয়। তাহলে আপনারা কেন এখানে দোষারোপ করছেন? না, তাহলে বেছে বেছে পশ্চিমবঙ্গে কেন তৈরি হচ্ছে? আমি বলছি যে পশ্চিমবঙ্গের অ্যাড্রেসই কেন ব্যবহার হচ্ছে? দোষারোপ করার একটা পালা চলছে না, দোষারোপ করার। হ্যাঁ বৈষ্ণব বাবু, আমার একটা প্রশ্ন আছে। আপনি বলছেন আধার কার্ড কেন্দ্র সরকারের দায়িত্ব, তাহলে আপনাদের নেত্রী রত্না বিশ্বাস কেন দায়িত্ব নিয়ে জাকিরদার কাছে মানুষজনকে পাঠাচ্ছিলেন আধার কার্ড করানোর জন্য? আপনি ডিএম রিপোর্ট করছে আপনার সিএম কে, কিন্তু সেই ডিএম নোডাল অথরিটি হলে আপনি বলছেন সেটা কেন্দ্র সরকারের দায়িত্ব। আজকে ইলেকশন কমিশনের তো নিজের কোনো কর্মী থাকে না, ইলেকশনের কমিশনের কর্মী তো রাজ্য সরকারি কর্মচারী, বিএলওরা, তাদেরকে আপনি কোনো দায়িত্ব নেবেন না। পাহারা দেওয়ার এরিয়া কিলোমিটার বাড়িয়েছিল, সবকিছু একসঙ্গে না, বিএসএফ এর এরিয়া, আধার কার্ড, সবকিছু একসঙ্গে। বিএসএফ তো এরিয়া বাড়ালেও আধার কার্ড ইস্যু করে না। এক এক করে বলুন। আমি বৈষ্ণববাবু আপনার কাছে ফিরছি, তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুদিন আগে একদম নির্দিষ্ট করে সংসদে দাঁড়িয়ে একটি জেলার নাম করে বলেন যে জেলা দিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকছে, পশ্চিমবঙ্গের জেলা। একবার সেই বক্তব্যটা শুনবো। बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो, जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार, घुस कर आते हैं, इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। आप उनको आधार कार्ड इश्यू न करो, आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा। বৈষ্ণববাবু, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেদিনকে সৌগতবাবু এবং আপনাদের তৃণমূল বেঞ্চকে উদ্দেশ্য করে বলেছিলেন সংসদে দাঁড়িয়ে আধার কার্ড ইস্যু করবেন না, তাহলে কোথাও আধার কার্ড ইস্যু করার দায়িত্বটা কি আপনাদের? আমি জিজ্ঞাসা করছি। আমি জানি না ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কতটা জ্ঞানগম্ভীর আছে। উনি নিজে জানেন যে আধার কার্ডের ফর্ম দেয়া হয় কেন্দ্রীয় সরকারের অফিস, পোস্ট অফিস থেকে, এবং আধার কার্ডকে ইস্যু করে কেন্দ্রীয় সরকারের এজেন্সি, তার দপ্তর। তা তিনি যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে বিভ্রান্ত করার জন্য এই ধরনের বক্তব্য রাখেন, এটা খুব দুর্ভাগ্যজনক যে তিনি টোটাল হাউসকে মিসগাইড করলেন। বা আমার সময় একেবারে সংক্ষেপ। এই বিভ্রান্তি নিয়ে আমরা কতদিন বাঁচবো যে এদেশের নাগরিক তারা বিদেশে পুশব্যাক হয়ে যাবেন, আর সত্যিকারের বাংলাদেশের নাগরিক কিলবিল কিলবিল করবে আপনারা আমার চারপাশে। তারা রেশনের চাল থেকে, স্বাস্থ্যসাথীর কার্ড থেকে, এমনকি প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা কার্ডটি পর্যন্ত করিয়ে ভারতের সর্বস্ব লুটে পুটে খাবে, আর আমার নাগরিক, আপনার আমার সহনাগরিক বাংলাদেশে পুশব্যাক হয়ে যাবে। এখনো পর্যন্ত তাহলে অনুপ্রবেশ শিশুতে আমরা কি পেলাম? একদিকে তৃণমূল কংগ্রেস বলছে বাংলাকে অপমান, বাঙালিকে অপমান, বাংলা ভাষা বললে তাদেরকে পাকড়াও করে হেনস্থা, এটাই বিজেপির টার্গেট, এবং তাই এমন ঘটনা ঘটছে। বাংলা ভাষী বলে শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে দেশের বৈধ নাগরিকদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা প্রায় বহাল তবিয়তে। লাভলি খাতুন বলুন, অথবা আপনি রীনা কবিরাজের কথা বলুন, দল ভেদে তারা আছেন সব দলে। আলো রানী সরকার আছেন এখনো পর্যন্ত এদেশেই। নিউটন বাংলাদেশের ছাত্র বিক্ষোভের নেতৃত্ব দিতে গেছেন হয়তো, তাই এই মুহূর্তে এদেশে নেই।
কিন্তু আবার ফেরার চেষ্টা করবেন না কথাকে বলতে পারে। আপাতত ভোটার কার্ড থেকে নাম কাটা গেছে, কিন্তু এদেশের বাংলাদেশিদের সত্যি সত্যি কবে পুশব্যাক হবে? সত্যিই কি কোনোদিন পুশব্যাক হবে? বরং বৈধ নাগরিকদের পুশব্যাক হচ্ছে, তাতে কেউ দিচ্ছেন আধার কার্ডের দায়, কেন্দ্রীয় সরকারের দায়, তো কেউ দিচ্ছেন রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের দায়। আমি আবারও ফিরে আসবো। আমি বিরতিতে যাওয়ার আগে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনিয়েছিলাম, তাতে ঐশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেছিলেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আইনটাই জানেন না, তিনি আধার কার্ড ইস্যু করবার জন্য তৃণমূলকে কিভাবে দোষী করতে পারেন, কিভাবে অভিযোগ করতে পারেন তৃণমূলের বিরুদ্ধে। দীপ্তাশবাবু, দীপ্তাশু যশ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আইনটা জানেন না, বৈশ্বনাথবাবু জানেন, তাও একটু জানিয়ে দিই যে আধার কার্ডের যে অথরিটি ইউএডিএআই, তারা ডেটাবেসটা মেনটেন করে। আধার কার্ডের আপনার নোডাল অথরিটি হচ্ছে ডিএম, বৈশ্বনাথবাবু জানেন না, তাই আরেকবার শুনে নিন। আধার কার্ডের নোডাল অথরিটি হচ্ছেন ডিএম, অর্থাৎ আপনার জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি আধার কার্ডটা ইস্যু করেন। যে আধার কার্ডটা বিভিন্ন পোস্ট অফিস বা ব্যাংকে বা আধার সেন্টারে এনরোল হয়, সেটা আপনার জেলার যে ডিএম, যিনি আপনার মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করেন, তিনি সেই আধার কার্ডটা ইস্যু করেন। এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যদি ভুল কথা বলতেন, আপনার দল স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে পারত, কিন্তু আনতে পারেনি, কারণ তারা জানে যে স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক কথা বলেছেন। বেশ, বৈশ্বনাথবাবু একটা সংক্ষিপ্ত জবাব এটার যা বললেন দীপ্তাশবাবু। না, তার মানে নোডাল এজেন্সির যত দায়িত্ব তাহলে নোডাল এজেন্সির হবে, তাহলে কেন্দ্রীয় সরকারের যে দপ্তর তার কোনো দায়িত্ব নেই। গোটাটাই তাহলে আধার কার্ডের ফর্মটা কোথা থেকে বিলি হয় ওটা ওনাকে জিজ্ঞাসা করুন। ফর্ম বিলি হলে কি ফর্ম ফিল আপ করলেই আপনি দিয়ে দেবেন? ফর্মটা বিলি হয়, ফর্ম ফিল আপ করলেই আপনি তাকে আধার কার্ড দিয়ে দেবেন? কেউ ফর্ম ফিল আপ করলেই তাকে আধার কার্ড দিয়ে দেবেন? এইটা আপনার আধার কার্ডটাকে যাচাই করে কে? আরে আপনি তো আধার কার্ডটাকে যাচাই করে কে? যে নোডাল অথরিটি যদি ডিএম হয়, ডিএম এর দায়িত্বটা কি? বেশ, এবং ডিএম এর দায়িত্বটা কি বৈশ্বনাথ বাবু? ওদিকে অনির্বাণ হাত তুলছেন, ডিএম এর দায়িত্ব কি? ওদিকে অনির্বাণ চৌধুরী হাত তুলছেন, ডিএম এর দায়িত্ব খালি মুখ্যমন্ত্রীকে খুশি করা। ওদিকে অনির্বাণ চৌধুরী হাত তুলছেন, এক এক করে অনির্বাণ চৌধুরী হাত তুলছেন। অনির্বাণ চৌধুরী সংক্ষেপে 30 সেকেন্ডে প্লিজ। আপনারা ঘুরিয়ে ফিরিয়ে খালি দোষারোপের পালা আনেন। দোষারোপ হচ্ছে, কিন্তু বাংলাদেশের পুশব্যাক হচ্ছে না। কিন্তু এক এক করে দীপ্তাশবাবু। নোডাল অথরিটি হিসেবে অনির্বাণ এই মুহূর্তে অন্তত 4 জন প্রমিনেন্ট বাংলাদেশির নাম আমি বলছি। লাভলি খাতুন, রিনা কবিরাজ বাংলাদেশি যোগ, তার সঙ্গে আলো রানী তো আছেনই, তিনি দুবার দুদফায় দুদলের টিকিটে ভোটে লড়েছেন। আর নিউটন, তিনি আপাতত বাংলাদেশে আছেন, তাই তাকে এদেশে কেউ খুঁজছে না, কিন্তু ফিরবেন কিনা, ফেরার চেষ্টা করবেন কিনা আমরা জানি না। তার অন্যান্য পরিবারের সদস্যরা এখনো পর্যন্ত দেশে আছেন, তারাও আদৌ পুরোপুরি ভারতীয় কিনা আমি জানি না। অনির্বাণ, আমি দুটো কথা বলবো। এক হচ্ছে বৈশ্বনাথদা যতই জাস্টিফাই করুন, প্রথম কথা আমি এর আগেও একদিন আপনার আলোচনায় বলেছিলাম, সেটা হচ্ছে এই যে ভোটার কার্ড করার ক্ষেত্রে পঞ্চায়েত মেম্বার প্রধানের সঙ্গে ব্লকের একটা যোগ আছে, এবং যত যে এই যে ভুয়োগুলো বেরোচ্ছে ব্লক থেকে এই গন্ডগোলটা হচ্ছে, বিএলওদের সেখানটায় ভূমিকা খুব কোনো, বিএলওদেরকে সেখানে পাত্তা দেওয়া হচ্ছে না, তারা তাদের মতো কাজ করছে, তারা তাদের নমুনা জমা দিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। আর একটা লিস্ট পঞ্চায়েত থেকে যাচ্ছে, সেখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রধান ইস্যু করছেন। সুতরাং রাজ্য সরকারের ভূমিকাটা বৈশ্বদা যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, এড়িয়ে যাওয়া যাবে না। পাশাপাশি আরেকটা যে সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স কি করছে, এটা 2 নম্বর। আর দীপ্তাশবাবু একটা কথা অদ্ভুত ভাবে বললেন, আমি জিজ্ঞেস করলাম যে বিএসএফ কিসের ভিত্তিতে গ্রেপ্তার করেছে আর কিসের ভিত্তিতে আবার ছাড়লো উনি, এবং তারপরে এই ধরনের একটা স্টেটমেন্ট দিল যে তারা নাকি মুম্বাই থেকে কোচবিহার হয়ে ওপারে চলে গেছিল শক করে। তাহলে এইটার কোনো, এত কথা উনি বলছেন, এইটার কোনো উত্তর দিলেন না, অবান্তর ভাবে সংখ্যা নিয়ে চলে এলেন। আসলে লজিক্যাল উত্তর না থাকলে না, উনি তখনই জিজ্ঞাসা করেছেন। এনিওয়ে, আমি সৌগত বাবুর কাছে আসবো। সৌগত বাবু, আপনারা যারা নিজেদেরকে বিজেপি পন্থী বা জাতীয়তাবাদী অধ্যাপক বলে পরিচয় দেন, আপনারা বারবার এই অনুপ্রবেশ ইস্যুটাতে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করবার জন্য বেছে নেন, কিন্তু আজকের পরে কি বলবেন? মুখ্যমন্ত্রী যে প্রশ্ন বিধানসভায় রাখলেন, নিশ্চিতভাবে এই প্রশ্নের পরের দিন তিনি নির্বাচনী জনসভায় রাখবেন, তখন কি উত্তর দেবেন বিজেপি পন্থীরা বা যারা বিজেপি করেন সরাসরি তারা? উনি গোটা বাংলার মানুষকে একটা বোকা বানানোর চেষ্টা করছেন, কারণ উনি বলছেন ডবল ইঞ্জিন সরকার যে রাজ্যগুলিতে আছে সেখানে বাংলায় কথা বললে তাড়িয়ে দেওয়া হচ্ছে। ডবল ইঞ্জিন সরকার যে রাজ্যগুলিতে আছে, আমি জানি, আপনিও জানেন, মুখ্যমন্ত্রী নিজে এবং ওনার দলের নেতা নেত্রী কর্মী এবং আমরাও ওই রাজ্যগুলিতে বহুবার গেছি এবং দিনের শেষে খুঁজে বেরিয়েছি কোথায় বাঙালি হোটেল আছে বাঙালি থালি খাওয়ার জন্য।
কোথায় আমাদেরকে তো বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হয়নি। এটা তো উনি একদম রেজিস্টার মিথ্যাবাদীর মতো কথা বলছেন। না বুঝলাম, এটা আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, কিন্তু যে 7 জনকে পুশব্যাক করা হয়েছিল সেটাও তো আজকের কঠোর বাস্তব, এটা তো মানতে হবে। সেই বাস্তবের সামনে দাঁড়িয়ে আপনারা কিভাবে মোকাবিলা করবেন? চ্যালেঞ্জ কিন্তু আপনাদের জন্য আরও আছে। আমি আরেকটা চ্যালেঞ্জের কথা বলছি, আরেকটা চ্যালেঞ্জ, দেশপ্রেমের কথা বিজেপি বরাবর বলে, এবং আমি বিজেপি অনেক নেতা নেত্রীকে এমনকি আমার এই শোয়ে বসে বলতে শুনেছি যে তৃণমূল কংগ্রেস নাকি দেশপ্রেমিক নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তার দেশপ্রেমের চূড়ান্ত নমুনা আমি বলবো এক্ষেত্রে গত কয়েক মাসের ক্ষেত্রে তিনি দিয়ে বসে রয়েছে। কীরকম? দেন তারা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের অর্থাৎ এই কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপির একটি বিরোধী দলের সাংসদ হয়েও তারা কেন্দ্রীয় সরকারের তৈরি করা যে সংসদীয় প্রতিনিধি দল তাতে গিয়েছেন। বিদেশের মাটিতে গিয়ে যা বলেছেন তখন বিজেপির নেতা নেত্রীদেরকে আমি শুনেছি আহা আহা চাহা চাহা করতে। এবার সেই অভিষেক ফিরে এসে কয়েকটা প্রশ্ন করেছেন। কি প্রশ্ন? 5টা প্রশ্ন করেছেন। আমি বলবো নরেন্দ্র মোদীর পঞ্চবান যা তিনি বাংলার মাটিতে এসে ছুঁড়ে গিয়েছিলেন আলিপুরদুয়ার থেকে, তার পাল্টা 5-এর 5। কি 5টা প্রশ্ন? পহেলগাঁওয়ের হামলা কারা করলো, কিভাবে করলো, যারা করলো তারা কি জীবিত না মৃত? যদি তারা জীবিত হয় তাহলে তারা কোথায় আছে, পালিয়ে গেল কি? আর যদি তারা মৃত হয় তাহলে তাদের কবে মারা হলো, কে মারলো, তার কোনো স্পষ্ট উত্তর নেই কেন? এই গোয়েন্দা ব্যর্থতা যদি হয়ে থাকে নিশ্চিতভাবে তার কারণ অনুপ্রবেশ করে এটা ঢুকেছে পাকিস্তানি নাগরিক, তাহলে সেই গোয়েন্দা ব্যর্থতার পর দেশের গোয়েন্দা প্রধানের মেয়াদ বৃদ্ধি হলো কেন? কেন পুরস্কৃত করা হলো তাদেরকে? এর সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন, পাক অকুপাইড কাশ্মীর মানে পাক অধিকৃত কাশ্মীর তো নিয়ে নেওয়ার জন্য প্রস্তাব গৃহীত হয়ে গিয়েছিল সংসদে আগেই, তাহলে পাক অধিকৃত কাশ্মীর পর্যন্ত এই যাত্রায় পৌঁছানো গেল না কেন? সৌগতবাবু এগুলোর কি উত্তর দেবেন? উনি যে প্রশ্নগুলো করছেন আমি তো প্রথমেই অবাক হয়ে যাচ্ছি যে উনি একজন দেশের প্রতিনিধি হয়ে যাদের সাথে গেছিলেন উল্টে ফিরে এসে উনি সেই তাদেরকেই প্রশ্ন করছেন। এটা একটা অবাক প্রশ্নের ব্যাপার। কেন অবাক প্রশ্ন? কেন? দেশের পার্লামেন্টে তো গৃহীত প্রস্তাব। আপনারা সমস্যা, আমার মনে হয় অন্য একটা জায়গায় সমস্যা হচ্ছে সৌগতবাবু। আমি দীপ্তাশবাবুকে জিজ্ঞাসা করবো, আপনারা যে মাঠে খেলতে অভ্যস্ত সেই মাঠে আপনাদের থেকেও কেউ বেশি এগিয়ে খেলছে, এটা বোধহয় সমস্যা পড়ে গেছেন নাকি? না না, এগিয়ে পিছিয়ে পড়ার দেশপ্রেম তো এই তো আপনাদের থেকেও বেশি চড়াসড়ে তো দেশপ্রেমের কথা বলে আর কোথায় যাবেন? দেশপ্রেমের কথা বলছেন কিন্তু দেশপ্রেম কি হচ্ছে সেটা তো আমরা বাংলায় দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদ থেকে রাষ্ট্রীয় কর্তব্য পালন করে সমস্ত জায়গায় উনি তো রাষ্ট্রীয় কর্তব্য পালন করে এসেছেন, করে এসে জিজ্ঞাসা করছেন পাক অকুপাইড কাশ্মীরটা কি? দীপ্তাশবাবু দেশের সংসদে আপনি যে সংসদের কথা বলছিলেন, যে সংসদে যদি স্বরাষ্ট্রমন্ত্রী ভুল বলে থাকেন তাহলে স্বাধিকার ভঙ্গ ইত্যাদি বলছিলেন, সেই সংসদেরই পাঠানো প্রতিনিধি দল এবার সেই সংসদে দাঁড়িয়েই সেই প্রতিনিধি দলের এক সদস্য মানে এক সাংসদ এই প্রশ্নগুলো যখন করবেন কি উত্তর দেবেন? তখন তাকে দেশদ্রোহী বলবেন। প্রশ্ন করেছেন উনি, বাদল অধিবেশন খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, সেখানে গিয়েও উনি প্রশ্ন করতেই পারেন, সংসদে দাঁড়িয়েও প্রশ্ন করতে পারেন। কিন্তু আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ থাকবে যে আরও 5টা পাঞ্চ দেওয়ার জন্য। প্রথম পাঞ্চ উদয়ন গুহ, তারপরের পাঞ্চ সৌগত রায়, তারপরের পাঞ্চ নরেন্দ্রনাথ চক্রবর্তী, তারপরের পাঞ্চ ববি হাকিম এবং সর্বোপরি মমতা ব্যানার্জিকে, যারা এই অপারেশন ক্রমাগত বাজে কথা বলেছে। এমনকি বিধানসভায় প্রস্তাবনা এনে সেখানে অপারেশন সিন্ধুর নামটাই রাখছে। উনি আইবি প্রধানের প্রশ্ন তুলে অ্যাকচুয়ালি উনি কি রাজীব কুমারের দিকে ইঙ্গিত করছেন যে মুর্শিদাবাদ দাঙ্গায় রাজীব কুমারের তারপরে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া উচিত, সেই ইঙ্গিত করতে চাইলেন কি তৃণমূলের বৈষ্ণববাবু কোথাও কি আপনারা বিজেপির অস্ত্রে বিজেপিকে ঘায়েল করতে চাইছেন? একদিকে আপনারা বাঙালি আবেগের কথা বলবেন, এটা হোম ম্যাচে খেলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অ্যাওয়ে ম্যাচে দিল্লিতে যখনই যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সংবাদ মাধ্যম সংসদে দাঁড়িয়ে বারবার করে সেগুলো নিয়ে প্রশ্ন করবেন যেগুলো নিয়ে বিজেপি আপনাদের এতদিন সব থেকে বেশি অস্বস্তিতে ফেলতে চাইতো। কি তাই কি আপনাদের কৌশল কি তাই? বৈষ্ণববাবু আইডেন্টিটি ক্রাইসিস হলে মুশকিল। বৈষ্ণববাবু আপনার সময় নয়, দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার। দীপ্তাশবাবু আপনাকে প্রশ্ন করিনি। বৈষ্ণববাবু উত্তর দিন। বৈষ্ণববাবু প্লিজ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 55 দিন কেটে গেছে, 26 জন নিরীহ মানুষ মারা গেছেন, প্রাণ হারিয়েছেন, অথচ এখনো পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি। দেশের প্রধানমন্ত্রী পুরোপুরি নীরব। এটা একটা ওনাদের কাছে আমার প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 5টা প্রশ্ন করেছেন, তাতে উনি বলেছেন নানান কথা, যেখানে গোয়েন্দা বিভাগের প্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল
সেখানে পহেলগাঁও হামলার কয়েক সপ্তাহ পরে তাকে 1 বছর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এটা মোদী সরকারকে উত্তর দিতে হবে। তো পাকিস্তানের কাছে কোটি কোটি টাকার আর্থিক সহায়তা এখানে আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে রাষ্ট্রসংঘের সন্ত্রাস বিরোধী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, এর উত্তর দিতে হবে। তো পহেলগাঁয়ে জঙ্গি হামলায় আহমেদাবাদে বিমান উনি কূটনৈতিক ব্যর্থতার কথা বলছেন। আমি অনির্বাণ চৌধুরীর কাছে যাব, আমার সময় একদম শেষ। অনির্বাণ চৌধুরী, আমরা দেখেছিলাম একটা অন্য আবহে, অন্য পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের লোকসভা নির্বাচন না, দীপ্তা শুভ প্লিজ, আমি অনির্বাণ চৌধুরীকে প্রশ্ন করছি, দীপ্তা শুভ আপনাকে না। অনির্বাণ চৌধুরী, লোকসভা নির্বাচনের আগে একটা আবহে আমরা দেখেছিলাম ডি রাজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরেছেন ইন্ডিয়া জোটের বৈঠকে, এবার কি আরেকবার জড়িয়ে ধরবেন পার্লামেন্টে সব প্রশ্ন তোলবার জন্য? দেখুন, আমি একটা কথা বলি, একটা ছবিকে দিয়ে আপনি রাজনৈতিক অবস্থানকে জাস্টিফাই করলে অনেক কিছু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের পাশে রাজনাথ সিংকে দেখা গেছিল, এইগুলো খুব বোকা বোকা ব্যাপার, চাইল্ডিশ কথা। আমি শুধু একটা কথা বলতে পারি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন করছেন, এই প্রশ্নগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একার নয়। বিরোধীরা আজকে কবে থেকে বিশেষ অধিবেশন ডাকার কথা বলছেন, এই যে এখনো বলছেন যে তার মানে এই প্রশ্নগুলো যখন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের একটা জাস্টিফাইড সাপোর্ট পেয়ে যাবেন, তাই তো? ওয়ান লাইনার, আমি একটা কথা বলি, বলছেন অভিযান এখনো শেষ হয়নি, প্রধানমন্ত্রী বলছেন, তাহলে তার আপডেটটা কি? এটা পার্লামেন্টে অধিবেশন ডেকে বলতে আমার সময় একেবারে শেষ। আমি জনরায় নেব আপনাদের কাছে। যে প্রশ্ন রেখেছিলাম প্রথমে, যে প্রশ্ন রেখেছিলাম সেই প্রশ্ন ছিল বাংলার আবেগে শান দিয়েই 26-এর লড়াইয়ে তৃণমূল। হ্যাঁ বলছেন 82%, না বলছেন 18%। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে বাংলার আবেগে শানটা দিচ্ছে নতুন করে, বাঙালির পাওনা, বাঙালির চাওয়া, বাঙালির না পাওয়া, বাংলা ভাষায় কথা বলা ইত্যাদি ইত্যাদি, এর সবটাই 26-এর আবেগে শান দেওয়ার জন্য, 26-এর লড়াইয়ের জন্য, সেটা স্পষ্ট মানুষের কাছে। এবার তার কি ফল আসে, তার জন্য অবশ্যই 26 পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু আপাতত বিজেপি কিছুটা হলেও ব্যাকফুটে না হলেও মুখোমুখি লড়াইয়ের মুখে পড়েছে। 1, বাঙালির আবেগ, আর 2, দেশপ্রেম, যে পিচে খেলতে বিজেপি সব থেকে বেশি অভ্যস্ত। অনির্বাণ চক্রবর্তী আজ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন TV9 বাংলা। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes, MDH।